মাঝরাতে হঠাৎ ঈশিতা ভাবিকে গোসল করতে দেখে অস্বাভাবিক মনে হয়েছে। সিয়াম ভাই মারা গেছে 1 সপ্তাহ হয়েছে। হুট করে বাড়ির বড় ছেলের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙে পড়েছে। তার মধ্যে হঠাৎ এত রাতে ভাবি গোসল করতে যাবে কেন? বিড়বিড় করে বলতে বলতে এগিয়ে যাচ্ছে সিয়ামের ছোট ভাই আরিফ। মির্জা বাড়ির ঘটনা 2018 সন। আরিফ ও সিয়াম মির্জা হারুন ও রশিদের 2 সন্তান। মির্জা বাড়ির বড় ছেলে সিয়াম হুট করে ঈশিতা নামের একটা এতিম মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটা পরিচয়হীন হওয়ায় প্রথমে একটু সংকোচ বোধ করলেও পরে মির্জা পরিবার তাদের বিয়ে মেনে নেয়। বিয়ের কিছুদিনের মাথায় হুট করে অস্বাভাবিকভাবে সিয়াম নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পর তার মুণ্ডবিহীন মৃতদেহ বাড়ির পেছনে পাওয়া যায়। শোকের ছায়া নেমে এসেছে পুরো মির্জা বাড়িতে। স্বামীর মৃত্যুর 7 দিন হয়েছে মাত্র। এর মাঝে হঠাৎ এত রাতে ঈশিতাকে গোসল করতে দেখা বেশ অবাকের বিষয়। আরিফ জানে এত রাতে ঈশিতা ভাবির রুমে উকি দেওয়া মোটেও ঠিক নয়। তবুও সঠিক জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে আরিফের মনে। রুমের কাছে এসে ফিসফিস শব্দে কারো গলার আওয়াজ শুনতে পায় সে। বেশ উত্তেজনা কাজ করছিল আরিফের মনে। ঈশিতা ভাবিকে এতদিন ভালো মনে করলেও আজ কেমন সন্দেহ হচ্ছে তার উপরে। আরিফের দেহের প্রতিটি শিরা উপশিরার রক্ত টকবক করছে। ঘামের বিন্দু বিন্দু কণা থুতনিতে জড়ো হচ্ছে। এখন তার কি করা উচিত? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তা শক্তি লোপ পেয়ে যাচ্ছে। দরজা ঠেলে ভেতরে ঢুকবে? সেটাও কি ঠিক হবে? দরজার ছোট ছিদ্র দিয়ে ভেতরের দৃশ্য দেখবে বলে মনস্থির করে সে। নিচের দিকে হালকা ঝুঁকে ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে একটা জলজন্ত মানুষের রক্তমাখা লাশ। চারপাশে বসে ঈশিতা ভাবি অর্ধ নগ্ন অবস্থায় হাতে রক্তমাখা চাকু নিয়ে ভেজা শরীরে বসে আছে। ভয়ে গায়ের সব লোম দাঁড়িয়ে যায় আরিফের। ভয়ের শিহরণে কেঁপে ওঠে প্রাণ। লোকটাকে খুন করে ফেলছে ঈশিতা ভাবি। আরিফ উঠে দাঁড়ানোর আগেই দরজা খুলে যায়। কি হলো? আরিফ বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসো। ঈশিতা যেন এতক্ষণ আরিফের অপেক্ষাতেই ছিল। আরিফ ভ্যাবাচেকা খেয়ে গেছে। এতদিনে সাধারণ মনে করে আসা ঈশিতাকে ভীষণ ভয় পাচ্ছে। কাপা কণ্ঠে বলে, না ভাবি, আমি এমনি এখানে আসছি। আমি ঘরে চলে যাই। আরিফের কথায় ভ্রু কুঁচকে তাকায় ঈশিতা। না, ঠিক আছে, আমি ভেতরে আসছি। আরিফ ভয়ের চরম সীমায় পৌঁছে গেছে। কাপা কাপা পদক্ষেপ নিচ্ছে। চোখ ফ্লোরে পড়তেই দ্বিতীয়বারের মতো অবাক হয় সে। এ কি? কোথায় গেল সেই রক্তমাখা লাশ? বিড়বিড় করে বলতে থাকে আরিফ। এদিক সেদিক তাকিয়ে লাশটা খুঁজে হতাশ হয় সে। ঘরের কোনো লাশ তো দূরের কথা, সামান্য পরিমাণ রক্তের ছিটেফোঁটা নেই। আরিফ, কিছু খুঁজতেছ? ঈশিতার নরম কণ্ঠে আরিফ তার দিকে অপরাধীর দৃষ্টিতে তাকায়। কই না তো ভাবি, কিছু না। আমি তো তোমাকে দেখতে আসছিলাম। ঈশিতার লাজুক চাহনিতে ধীর পায়ে আরিফের দিকে অগ্রসর হয়। আরিফের কলার চেপে ধরে বিছানায় ফেলে দিয়ে তার পাশে বসে। এখন দেখো ভালো করে। ঈশিতা বেশ সুন্দরী। গায়ের রং হালকা শ্যামবর্ণের। চিকনা দেহ, এক কথায় অসাধারণ রূপবতী। বয়স আনুমানিক 23 থেকে 24 বছর হবে। আরিফ ঈশিতার সমবয়সী। ভয় ভয় দৃষ্টিতে ঈশিতার পানে তাকিয়ে রইল। শোনো, তুমি চাইলে আমার সব কিছু তোমায় দিতে পারি। ঈশিতা ভাবির মুখে এমন কথা শুনে আরিফ অবাক হচ্ছে বারবার। কিছু খারাপ ঘটার আগেই ঈশিতাকে ধাক্কা দিয়ে নিজের ঘরে চলে আসে। এখনো তার চোখে সেই রক্তমাখা লাশটা ভাসছে। ঈশিতা ভাবির এমন আচরণ জীবনে দেখেনি সে। হঠাৎ দরজার ঠক ঠক আওয়াজে ঘাবড়ে যায় সে। কে দরজা টুকায়? আরিফের কথায় শব্দ থেমে যায়। বিছানায় নিজের শরীর এড়িয়ে দিয়েছে। কনকনে শীত, বাইরে অঝোর ধারায় বৃষ্টি। তবুও ঘেমে ডুব দিয়ে উঠেছে সে। পুনরায় আবার কেউ দরজার ঠক ঠক আওয়াজ করে। এবার বলার পরেও শব্দ দ্বিগুণ বাড়ছে। উপায় না পেয়ে ধীর পায়ে দরজার দিকে অগ্রসর হয় সে। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেয়। কেউ নেই। নিজের সাথে এমন অস্বাভাবিক ঘটতে দেখে নিজেকেই সন্দেহ করছে সে। পুনরায় ঘরের দিকে পদক্ষেপ নেয়। আশ্চর্যজনকভাবে টেবিলের একটা ডায়েরি পড়ে থাকতে দেখে বেশ অবাক হয়ে যায় আরিফ। কিছু সময় পড়বেও এখানে কোনো ডায়েরি বা খাতা কিছুই ছিল না। উৎসাহ নিয়ে ডায়েরিটি হাতে নেয়। অন্যের ডায়েরি ধরা অবশ্য বাজে অভ্যাস। তবুও ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। ডায়েরিটা মির্জা সিয়ামের। বেশ বড় বড় করে ডায়েরির কভারে তার নাম লেখা আছে। মৃত ভাইয়ের ব্যক্তিগত ডায়েরি হাতে পেয়ে পড়ার দ্বিগুণ আকাঙ্ক্ষা। হঠাৎ পুনরায় দরজায় ধাক্কানি শব্দ। ডায়েরিটা বিছানার নিচে লুকিয়ে রেখে দরজা খুলে দেয় সে। কী রে, দরজা খুলতে এত দেরি হলো কেন? আরিফের মা সালেহা বেগম হাতে চায়ের কাপ নিয়ে ভেতরে প্রবেশ করলেন। তার মানে সকাল হয়ে গেছে। এতটাই দুশ্চিন্তায় ছিল যে সময় কখন চলে গেছে টের পায়নি সে। না মা, আমি তো ঘুমিয়েছিলাম। মায়ের মন সন্তানের মুখ দেখে বলে দিতে পারে কিছু একটা হয়েছে।
আরিফ, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? না মা, কিছুই হয়নি। তুমি শুধু শুধু ভাবছো। নাস্তার টেবিলে যেতেই ঈশিতা ভ্রু কুঁচকে তাকায় আরিফের দিকে। আরিফ ঈশিতার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে ফেলে। মা, ঈশিতা, তোমাকে একটা কথা বলবো। মির্জা হারুন সাহেব মুখে রুটি পুড়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। জি বাবা, বলেন। হারুন মির্জা বেশ ভালো মনের মানুষ। ঈশিতার ব্যবহারে অনেক সন্তুষ্ট তিনি। আসলে মা, আমি আর তোমার শাশুড়ি চাই তুমি আমাদের কাছে আমাদের পুত্রবধূ হয়েই থাকো সারা জীবন। তাই তোমার আর আরিফের বিয়ে দিতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। বাবার কথায় চোখ বড় বড় হয়ে যায় আরিফের। হৃদস্পন্দন বেড়ে চলছে ক্রমশ। ঈশিতা লাজুক হাসি দিয়ে নিচের দিকে মাথা নামায়। জি বাবা, আপনারা যা ভালো মনে করেন। তাছাড়া আমিও চাই সারা জীবন আপনাদের। আরিফের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। গতরাতে নিজের চোখে দেখা ঘটনাগুলো বারবার মনে পড়ছে। কিন্তু কি বলবে? তার কাছে এটা দেখার কোনো ভিত্তি নেই যে। মির্জা হারুন ও রশিদ আরিফের হাবভাব দেখে তার দিকে ড্যাব ড্যাব করে তাকালো। আরিফ, তোর কোনো আপত্তি নেই তো? মির্জা হারুনের কথা শেষ হতেই সালেহা বেগম বলে ওঠেন, আরিফের আপত্তির কি আছে? বাবা মায়ের কথাও অবশ্যই রাখবে। আরিফ এই পরিস্থিতিতে কী করবে ভেবে পাচ্ছে না। বলতে যেও যেন বলতে পারছে না কিছু। কারণ প্রমাণ নেই তো তার কাছে। হতে পারে সে মনের ভ্রমে এসব দেখেছে। আরিফের চুপ করে থাকা দেখে মির্জা সাহেব মৃদু হাসলেন। চুপ থাকা মানেই ও রাজি আছে। সালেহা বেগম মির্জা সাহেবের গায়ে ধাক্কা দিয়ে মুচকি হাসলেন। আরিফ চুপচাপ খাওয়া সেরে নিজের কক্ষ ঢুকে। মাথায় তার হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আদৌ কি গতরাতে যা দেখেছে এটার কোনো সত্যতা আছে কি? দরজা ঠেলে ভেতরে ঢুকে ঈশিতা। ভাবিকে দেখে আরিফ নড়ে চড়ে বসে। ভাবি কিছু বলবে? লাজুক হাসি দিয়ে ঈশিতা বিছানায় আরিফের পাশে লেপ্টে বসে পড়ে। কি দেওরা, তুমি তো দেখছি আমারে মনে মনে চাও। না হলে ওখানে আপত্তি না দেখে চুপ হয়ে গেলে যে। আরিফ বিরক্তিকর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতা ভাবির দিকে। ভাবি দেখো, আমি এখনো আমার মত জানাইনি। একটু সময় লাগবে আমার। ঈশিতা ভ্রু কুঁচকে আরিফের দিকে হিংস্র চাহনিতে তাকায়। ঈশিতার চাহনিতে আরিফের হৃদকম্পন বাড়তে থাকে। এক অজানা ভয় তাকে গ্রাস করছে। ভয়ে ভীতু হয়ে যেন বেলুনের মতো চুপসে গেছে। লক্ষ্মী ছেলের মতো তোমার বাবাকে এখন গিয়ে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবে। না হলে আমি তাদের বলবো কাল রাতে তুমি আমার সাথে জোরপূর্বক সঙ্গম করেছ। তখন কিন্তু বিয়ে করতে হবে, সাথে সম্মানও যাবে। নম্র ভদ্র ভেবে আসা ভাবির মুখে এমন কথা শুনে আরিফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ঈশিতা আরিফের কপালে চুল সরিয়ে দিয়ে ঘাড়ে চুমু এঁকে দিয়ে কক্ষ থেকে বের হয়। আরিফ নির্বাক নয়নে এক স্থানে ঠায় বসে আছে। এ যেন সব স্বপ্নের মতো দেখছে। এক রাশ নীরবতার সাথে নিয়ে ঘরে বসে পাহাড় সমান চিন্তা নিয়ে বসে আছে। হঠাৎ মনে পড়ল সেই ডায়েরিটার কথা। নীরবতার অবসান ঘটিয়ে দ্রুত বিছানার নিচ হতে ডায়েরিটা বের করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টায়। বাহ, অনেক সুন্দর হ্যান্ড রাইটিং। সিয়াম মির্জা বরাবরই ক্লাস টপার ছিল। সুন্দর হাতে লেখার জন্য কয়েকবার পুরস্কারও পেয়েছিল সে। ভাইয়ের কথা হঠাৎ মনে পড়ায় চোখের কোণে পানি জমে গেছে। অজান্তেই দু ফোঁটা পানি ঝরে ডায়েরিতে পড়েছে। যেহেতু পার্সোনাল ডায়েরি, তাই প্রথম পৃষ্ঠায় সূচনায় নিজ পরিবার সম্পর্কে লিখেছে। বাহ, আমার কথাও দেখি লেখা আছে, বিড়বিড় করে বলে আরিফ মির্জা। উৎসাহ নিয়ে পরের পৃষ্ঠা উল্টায়। সেখানে একটা মেয়ের কথা বলেছে, কিন্তু নাম লেখা নেই। আজ একটা মেয়ের সাথে দেখা হয়েছে আমার। মায়ায় ভরা চাহনি তার। যদি আবার একদিন দেখা পেতাম, তাহলে বিয়ের প্রস্তাব দিতাম। ভাইয়ের এমন আবেগময় লেখাটি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে আরিফ মির্জার। পরের পৃষ্ঠা উল্টায়। আজও তার সাথে দেখা হয়েছিল। তার নামটা অনেক সুন্দর, ঈশিতা পারভিন। অনেক রোমান্টিক নামটা। আরিফ চমকে যায়। তাহলে ঈশিতা ভাবিকে দেখেছিল সিয়াম ভাই। পরের পৃষ্ঠায় লেখা আছে, আজ আমি অনেক খুশি। তাকে প্রেম নিবেদন করেছি। সে রাজিও হয়েছে। এভাবে পর্যায়ক্রমে তাদের প্রতিদিনের প্রেম কাহিনী লেখা আছে ডায়েরিটাতে। পরিবারকে না জানিয়ে বিয়ে করার কথাও লেখা আছে সেখানে। আজ আমি জীবনের সব থেকে বেশি আনন্দ পেয়েছি, কারণ আজ আমার পরিবার ঈশিতা এবং আমার বিয়ে মেনে নিয়েছে। এতটুকু বেশ আগ্রহ নিয়ে পড়ল আরিফ মির্জা। পরে পৃষ্ঠা উল্টাতেই আরিফের চোখ ছানা বড়া হয়ে গেল। রক্তিম কালি। রক্তমাখা হাতে কলম ধরে লিখেছে। রক্তের স্রোতে হয়তো কলম ভিজে ডায়েরির খাতায় পড়েছে। রক্তের বিন্দু দিয়ে লেখা কিছু কথা। আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। হয়তো এই ভুলের মাসুল আমার পরিবারকে পেতে হবে। আমার স্ত্রী ঈশিতা কোনো সাধারণ মানুষ নয়।
আজ আমি অফিস থেকে বাসায় ফিরে ঘরে সব এলোমেলো অবস্থায় দেখে ঘাবড়ে যায়। কিছুর আভাস পেয়ে নিঃশব্দে ঘরে ঢুকতে দেখি ঈশিতা একটা রক্তমাখা লাশের পাশে বসে আছে। ঈশিতার মায়াবী মুখখানা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মুখে তার তাজা রক্ত, মৃত মানুষের ঘাড়ে কামড়ানোর চিহ্ন ফুটে উঠেছে। আমাকে সেখানে দেখে ঈশিতা ভয়ানক দৃষ্টিতে তাকায়। ভয়ে আমার শরীর অবশ হয়ে গেছে। ঈশিতা বিকট হাসি দিয়ে আমার পানে তাকিয়ে আছে। ধীর পায়ে আমার দিকে অগ্রসর হয়। আমি তার থেকে বাঁচতে এখন লুকিয়ে আছি। অনেক কষ্টে আমার ব্যাগে থাকা ডায়েরিতে কথাগুলো লিখলাম। আমার হাত কাঁপছে। হয়তো এটাই আমার শেষ লেখা ডায়েরি। এরপর হয়তো আমি আর বাঁচব না। কিন্তু আমার পরিবারের লোকদের বড় বিপদ। কেউ এই ডায়েরিটা হাতে পেলে তাদের রক্ষা করেন। এতে মির্জা সিয়াম। ভাইয়ের শেষ লেখাটা পড়ে আরিফের গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যাকে এতদিন সাধারণ মানুষ ভেবে এসেছে, সে বাস্তবে কোনো বিশ্বাস। বড় করে ঢেকুর তুলে বিছানায় ধ মেরে বসে পড়ে আরিফ মির্জা। বাবা মাকে কিভাবে বিশ্বাস করাবে? তাদেরকে এই ডায়েরিটা দেখানো ঠিক হবে? যদি তারা ভয় পেয়ে যায় কিংবা উত্তেজিত হয়ে কিছু করে দেয়, হেতে বিপরীত হতে পারে। ঈশিতা যেন ভুলেও টের না পায় যে আমি তার আসল পরিচয় জানি। আপন মনে বিড়বিড় করছে আরিফ মির্জা। সেদিন রাতে একজন কেয়ারটেকার নতুন এসেছে মির্জা বাড়িতে। রাতের আকাশে গেটের পাশে বসে সিগারেটে আগুন জ্বালিয়ে সুখ টান দিচ্ছে। হঠাৎ নূপুরের আওয়াজে চমকে যায়। এত রাতে নূপুরের আওয়াজ বেশ অবাকের বিষয়। মির্জা বাড়ির পেছন থেকে আসছে শব্দটা। কেয়ারটেকার রহম আলী ধীর পায়ে সেদিক পানে এগোতে থাকে। বেশ সুন্দরী এক রমণী দাঁড়িয়ে আছে সেখানে। রূপের জালে বন্দি হয়ে যায় রহম শেখ। মেয়ের নেশা বড়ই মারাত্মক। ঈশিতার পিছু পিছু ঘরে প্রবেশ করে। দরজা আটকে যায়। সেদিন মাঝরাতে আবারও পানির শব্দ পায় আরিফ মির্জা। আবারও কেউ শিকার হয়েছে ঈশিতার হাতে। পরদিন সকালে মা সালেহা বেগম এসে আরিফের হাতে 20,000 টাকা দেয়। আরিফ, দেখ বাবা, আমরা চাই তোর আর ঈশিতার বিয়ে আগামী 2-1 দিনের মধ্যে হয়ে যাক। এখানে 20,000 টাকা আছে। নিজের জন্য কেনাকাটা করে আয়। মায়ের কথায় আরিফ মাথা নেড়ে হাতে টাকাগুলো নেয়। এখন তার মাথা গরম করলে চলবে না। মাথা ঠান্ডা রেখে বের করতে হবে ঈশিতাকে ধ্বংসের উপায়। তার জন্য বিয়েটা করতে হলেও করবে সে। আরিফ চুপচাপ হয়ে গেছে। আড়ালে ঈশিতাকে অনুসরণ করে কখন সে কি করে, কোথায় যায়। দুদিন এভাবেই কেটে যায়। বাসর ঘরে বধূ সেজে বসে আছে ঈশিতা। বিয়েটা শুধু পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সম্পন্ন হয়েছে। আরিফ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ঈশিতা জড়সড় হয়ে বসে আছে খাটের মাঝ বরাবর। কাঁচা ফুলের বাসরে আরিফ আকর্ষিত না। তার একটাই উদ্দেশ্য, এই মৃত্যুর খেলা তাকে বন্ধ করতেই হবে। ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি সারা রাত? ঈশিতার মিষ্টি কথাও আজ আরিফের কানে বিষ হয়ে ঢুকছে। ধীর পায়ে বিছানার একপাশে বসে পড়ে সে। আতঙ্কিত চাহনিতে বার কয়েক ঈশিতাকে দেখে। বেশ সুন্দর লাগছে আজ ঈশিতাকে। এক মুহূর্তে ঈশিতার প্রেম সাগরে ডুব দিতে মন চাচ্ছে আরিফের। চোখ যেন আর সরছে না। এত সুন্দর মেয়ে কিভাবে এতটা ভয়ঙ্কর হতে পারে? চোখ যেন আরিফের সরছে না। এভাবে কোনো দিনও ঈশিতাকে দেখেনি সে। কিন্তু আজ মনে হচ্ছে দুনয়ন ভরে দেখতে। কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? লাজুক কণ্ঠে ঈশিতা বলে আঁচলে মুখ লোখায়, তুমি সত্যি অনেক সুন্দরী। চাঁদ যেন আজ লজ্জা পাচ্ছে তোমায় দেখে। ঈশিতা আরিফের কাঁধ ধরে টেনে তার মুখের কাছে আরিফের মুখ নিয়ে আসে। এক অজানা সুখে ভাসতে থাকে দুজনে। ঘোর কাটতে আরিফ নড়ে চড়ে বসে। আরে কি করতে যাচ্ছিলাম আমি? আমায় ভুলে গেলে চলবে না যে ঈশিতা কোনো সাধারণ মানুষ নয়। বিড়বিড় করে বলতে বলতে শরীর ঝাড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। কি হলো তোমার? আজ আমাদের বাসর রাত। আজ আমাদের মিলনের রাত। আজ তো তুমি আমায় আদর করবে। আর তা না করে ঘুমাচ্ছ। ওঠো বলছি। গায়ে ধাক্কা দিতে দিতে বলছে ঈশিতা। উফ ভাবি, আমি এসব করতে পারবো না এখন। একটু সময় লাগবে বুঝে উঠতে। রাগান্বিত কণ্ঠে ঈশিতা আরিফের কলার চেপে ধরে। তুই ভাবি কারে বললি? আমি তোর বিয়ে করাবো। আগের হিসেব বাদ দে এখন। ঈশিতার রাগী কণ্ঠে আরিফ ঘাবড়ে যায়। এই বুঝি তার ভেতরে লুকিয়ে থাকা পিশাচ রূপ ধারণ করে। আরিফ ভয়ে ভয়ে উঠে বসে। ঈশিতা পুনরায় আরিফের ঠোঁটে তার ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। এক হাত দিয়ে ড্রিম লাইটটা অফ করে দেয়। সকালে ঘুম ভেঙে আরিফ নিজেকে একটা পরিত্যক্ত ভূমিতে আবিষ্কার করে। এটা কিভাবে সম্ভব? আমি তো বাড়িতে নিজের ঘরে ছিলাম। ভাবতে ঘাবড়ে গেছে আরিফ। বিন্দু বিন্দু ঘামের ফোঁটা শরীর ভিজিয়ে দিচ্ছে। ঈশিতা কোথায়? আমার বাবা মাই বা কোথায়? তাদের কোনো ক্ষতি হলো না তো? ভয়ের স্রোতে ভেসে বেড়াচ্ছে আরিফের দেহ। ভয়ের শিহরণে কেঁপে কেঁপে উঠছে শরীরটা। দিশাহারা হয়ে দিক বেদিক ঘুরছে। ধুধু প্রান্তরে কাউকে দেখতে পাচ্ছে না সে।
এটা তো শহর হতেই পারে না, গ্রাম হলে তো ঘরবাড়ি থাকবে। কিন্তু আরিফ আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছে না। ছুটে চলেছে এক হারানো পথিকে নেয়। বেশ খানিকটা দূরে এসে একটা অদ্ভুত বাড়ি দেখে থমকে যায় সে। দোতলা বিশিষ্ট বাড়ি। সদর দরজার কাছে উপস্থিত হতেই আপনা আপনি দরজা খুলে যায়। আরিফ বেশ ভালোই বুঝতে পারছে যা হচ্ছে সব অস্বাভাবিক। ধীর পায়ে বাড়িটার মধ্যে প্রবেশ করতেই কারো কথার আওয়াজে চমকে যায়। একটা কক্ষ থেকে কয়েকজন মানুষের কথার আওয়াজ কানে ভেসে আসছে। কক্ষের বাইরে জানালার ছোট ছিদ্র দিয়ে উকি মারতেই দেখে কয়েকজন লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে থাকা লম্বা মতো একটা লোক বন্দুক তাক করে আছে একটা মধ্যবয়স্ক লোকের দিকে। হয়তো পারিবারিক শত্রুতার জোরে প্রতিশোধ নিতে এসেছে লোকগুলো। তাদের কথা শুনে আরিফের এমনটাই মনে হচ্ছে। ফ্লোরে পড়ে থাকা লোকটার পাশে রক্তমাখা একটা মহিলার লাশ। হতে পারে লোকটার স্ত্রী। লম্বা মতো লোকটা বিকট হাসি দিয়ে বন্দুকের নল দিয়ে পড়ে থাকা লোকটাকে আঘাত করে। আরিফ লুকিয়ে সব দেখছে, কিন্তু কাছে যাবার সাহস হচ্ছিল না। হঠাৎ বন্দুকের শব্দে আরিফের হৃদস্পন্দন কেঁপে ওঠে। পড়ে থাকা লোকটার বুক এফোড় এফোড় হয়ে গেছে। মুখ থুবড়ে পড়ে গেছে তার স্ত্রীর লাশের পাশে। একটু পরে একটা সাদা ফ্রক পরা মেয়ে কান্না করতে সেখানে আসে। মেয়েটার মুখটা বড্ড চেনা চেনা লাগছে। বয়স আনুমানিক 10 থেকে 12 বছর। মেয়েটা সম্ভবত খুন হওয়া দম্পতির মেয়ে। খুনিগুলো মেয়েটার আর্তনাদ শুনে ভীষণ আনন্দ পাচ্ছিল। বন্দুক হাতে থাকা লোকটা মেয়েটার ছোট খোপা ধরে টেনে ওঠায়। হঠাৎ বন্দুক তাক করে মেয়েটার দিকে। আরিফ নিজেকে আর আটকাতে পারে না। এই অন্যায় সহ্য করার মতো নয়। দৌড়ে ভেতরে ঢুকতে যাবে, তার আগেই বন্দুকের বিকট আওয়াজ। চিৎকার করে দিয়ে ওঠে আরিফ। কি হলো? ঘুমের মধ্যে চিৎকার করছো কেন? এসে তার কণ্ঠ শুনে আরিফ হতভম্ব হয়ে যায়। নিজেকে সামলে নেয় আরিফ। না, একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। ঈশিতা মুচকি হাসি দিয়ে বলে, এই স্বপ্ন আমি প্রতিদিন দেখি, আর মেয়েটার সাথে আমার অনেক মিল। বলেই ওয়াশরুমের দিকে অগ্রসর হয় ঈশিতা। আরিফ ঈশিতার কথা শুনে চমকে ওঠে। এতক্ষণে যে স্বপ্ন দেখছিল, ঈশিতা এই স্বপ্ন সম্পর্কে জানলো কেমন করে? আর ওই মেয়ের সাথে ওর কি সম্পর্ক থাকতে পারে? ঘামতে শুরু করেছে আরিফ। কি এই গোলক ধাঁধা! নাস্তার টেবিলে বসে আছে আরিফ। মুখোমুখি বসে লাজুক ভঙ্গিতে হাসছে ঈশিতা। আরিফ বেশ লজ্জা পাচ্ছে। গতরাতে ঘোরের বসে ঈশিতার সাথে যা করেছে সে ভাবছে। আরিফ, কি হয়েছে? খাচ্ছিস না কেন? মায়ের কথায় খেতে শুরু করে সে। আম্মা, আপনার ছেলে তো সারা রাত খেয়েছে, তাই এখন হয়তো খিদে নেই। ঈশিতার কথা শুনে আরিফ লজ্জায় ভ্রু কুঁচকে তাকায় ঈশিতার দিকে। না মানে মা, ঈশিতা বলতে চাচ্ছে আমি স্বপ্নে অনেক খাবার খেয়েছি, সেসব আর কি। ঈশিতা লাজুক হাসি দিয়ে আরিফের দিকে তাকিয়ে। আরিফ যেন হাঁপ ছেড়ে বাঁচে। এ কেমন মেরে বাবা! কোনো জায়গায় কি বলতে হয় জানেও না। বিড়বিড় করে আরিফ অল্প অল্প রুটি মুখে পড়ে। ঈশিতা আরিফের কাণ্ড দেখে ভীষণ মজা পাচ্ছে। একটু পরেই সেখানে মির্জা হারুন সাহেব আসেন। কি হলো? তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? তোমার ছেলে আজকাল স্বপ্নে ভুলভাল জিনিস খাচ্ছে, তাই নিয়ে আসছে। মির্জা বাড়িতে শোকের ছায়া উঠে যাচ্ছে ধীরে ধীরে। শুধু অশান্তি মনে আছে আরিফ। সারাক্ষণ ভয়ে ভয়ে কাটায়। ঈশিতাকে চোখে চোখে রাখে, কখন কোথায় যায়। কিছুদিন স্বাভাবিকভাবে কাটার পর হঠাৎ একদিনের ঘটনা। আরিফ প্রতিদিনের ন্যায় সেদিনও বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। হঠাৎ কারো স্পর্শে চমকে ওঠে। বাবা মা জানে না আরিফ ধূমপান করে, তাই এই সতর্কতা। পেছনে তাকিয়ে দেখে তার বন্ধু সোহেল দাঁড়িয়ে আছে। শহর থেকে এসেছে। কি ভাই, বউ পায়ে আমাদের ভুলাই গেছোস? সোহেলের কথায় আরিফ মুখে হাসি ফুটিয়ে বলে, না ভাই, ভুলবো কেন? তুই কখন এলি? এই তো আজ সকালে বাড়িতে আসছি। শুনলাম তুই নাকি বিয়ে করছিস, তাই বউ দেখতে চলে আসলাম। সোহেল চৌধুরী আরিফ মির্জার ছোটবেলার বন্ধু। দুজনে একই এলাকায় থাকে পাশাপাশি। সোহেল চৌধুরী বাড়িতে আর আরিফ মির্জা বাড়িতে। পুরনো বন্ধুকে পেয়ে আরিফ বেশ খুশি হয়। নিজের ঘরে গিয়ে বসে আড্ডা দিতে দিতে বলে, বন্ধু, ভাবিকে তো আগে থেকেই চিনি। যাই হোক, শুভ কামনা তোদের জন্য। বলে সোহেল রাতের খাবারে দাওয়াত গ্রহণ করে সেখান থেকে চলে যায়। দিন ফুরিয়ে রাত নেমে আসে। সোহেলকে আরিফ কল করে নিজের বাড়িতে ডাকে। সোহেল, তাড়াতাড়ি আয়, না হলে মা রাগ করবে। তোর জন্য রান্না করেছে মা। সোহেল কল কেটে দিয়ে মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গেটের সামনে যেতেই দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
অন্ধকারে মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না, তবে মনে হচ্ছে মেয়েটা বেশ সুন্দরী। দেহের গঠন মন্দ নয়। এই শুনশান জায়গায় এত সুন্দর রমণী কোথা থেকে এলো? ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে সোহেল চৌধুরী। বেশ খানিকটা কাছে যেতেই দেখে আধোয়ালয় এক সুন্দরী রমণী সাদা রঙের ফ্রক পরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয়ে গেছে সোহেল চৌধুরী। ধীর পায়ে এগিয়ে যেতে থাকে অচেনা রমণীর দিকে। মেয়ের নেশা কোন পুরুষের না আছে? সোহেল চৌধুরীর নাকে এক অদ্ভুত সুগন্ধি ভেসে আসে। সুগন্ধির নাকে আসতেই যেন বেসামাল হয়ে গেছে সে। সুন্দরীর পিছন পিছন কখন যে মির্জা বাড়ির পেছনে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছে বুঝতেই পারেনি। ঘোর কাটতেই নিজেকে আরিফের রুমে দেখে মোটামুটি অবাক হয় সোহেল চৌধুরী। তার পাশেই আর চোখে তাকিয়ে আছে ঈশিতা। তাহলে এতক্ষণ আমি ঈশিতার ভাবির পেছন পেছন আসছি? বিড়বিড় করে বলছে, আর মনে মনে লজ্জা পাচ্ছে সোহেল চৌধুরী। ঈশিতা গা ঘেঁষে বসে সোহেলের ভয় দূর করে দেয়। ইয়ে ভাবি, আমি ভাবছিলাম অন্য কেউ হয়তো। আমতা আমতা করে ঈশিতাকে বলছে সোহেল চৌধুরী। ঈশিতা ভ্রু কুঁচকে খানিক নীরবতা পালন করে। কিন্তু তুমি যা চাচ্ছ সেটা আমি দিতে পারি। ঈশিতার কথায় সোহেল অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। ঈশিতাকে ভালো মনে করে এসেছে সে। ঈশিতার দিকে তাকাতেও লজ্জা পাচ্ছে সোহেল চৌধুরী। লজ্জা ভেঙে দিতে ঈশিতা সোহেলের হাত ধরে ফেলে। এই নাও, আমাকে তোমার হাতে তুলে দিলাম। সোহেল যেন মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে এমন খুশি। তবুও মন বন্ধুর কথা ভেবে পিছিয়ে আসছে। ঈশিতা সোহেলকে ঝটকা টান মেরে বুকে জড়িয়ে নেয়। সোহেলের হৃদস্পন্দন বেড়ে চলছে ক্রমশ। ভয় আর লজ্জায় গ্রাস করে নিয়েছে সোহেলকে। ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় সোহেলকে। ধীর গতিতে বিছানায় উঠে বসে ঈশিতা। সোহেলের চোখে মুখে আমক অনুভূতি। হঠাৎ বিছানার এক পাশ থেকে ধারালো ছুরি দিয়ে এক নাগাড়ে বুকে ছুরিঘাত করে ঈশিতা। বুকে বালিশ চাপা দিয়ে দেয় যেন কেউ আওয়াজ শুনতে না পায়। রক্তের বন্যা বয়ে যাচ্ছে সারা ঘরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সোহেলের। এই বুঝি তার শেষ প্রহর। সোহেলের নিথর দেহের উপরে বসে আছে ঈশিতা। সোহেলের রক্ত দিয়ে গোসল করেছে। হঠাৎ দরজা ধাক্কানির শব্দে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো সে। বাইরে থেকে আরিফ ডাকছে, ঈশিতা দরজা খোলো তো। ঈশিতা সোহেলের রক্তাক্ত দেহ টানতে টানতে আলমারির কাছে নিয়ে আসে। আলমারিতে রাশ লুকিয়ে রেখে ফ্লোর ভালো মতো মুছে দেয়। তৎক্ষণাৎ বিছানার চাদর পাল্টিয়ে দেয়। কি হলো? দরজা খোলো, ডাকছি তো তোমাকে। রাগান্বিত কণ্ঠে আরিফ বলছে এক নাগাড়ে। ঈশিতা দরজা খুলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। কি হলো? দরজা খুলতে এত সময় নিলে কেন? আরিফের কথায় ঈশিতা আমতা আমতা সুরে বলে, একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই। আরিফ বিষয়টি স্বাভাবিক নিয়ে ঈশিতাকে মায়ের রান্নায় সাহায্য করতে বলে। ঈশিতা মাথা ঝুঁকিয়ে সম্মতি দেয়। ঈশিতার হাবভাব ভালো ঠেকছে না। ও আবার আগের রূপে ফিরে যায়নি তো? বিড়বিড় করে ভাবতে ভাবতে বিছানায় শরীর এড়িয়ে দেয় আরিফ। ঈশিতা ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। সোহেলকে আসতে না দেখে আরিফ মোবাইল বের করে সোহেলকে কল দেয়। কিন্তু মোবাইল তো ঘরেই বাজছে। আরিফ অবাক হয়ে যায়। সোহেলের ফোন এখানেও কোথায় আছে? রিংটনের আওয়াজ অনুসরণ করতে করতে আলমারির কাছে পৌঁছায় আরিফ। সোহেলের ফোনের রিং আলমারি থেকে বাজছে। কোথাও ঈশিতা সোহেলের কোনো ক্ষতি করে দেয়নি তো? আরিফের শরীর ঘামতে শুরু করেছে। কাঁপা কাঁপা হাতে আলমারির দরজা খুলতেই ভয়ে আটকে ওঠে আরিফ। সোহেলের ক্ষত বিক্ষত লাশ আলমারির মধ্যে। আরিফ চিৎকার দিতেও পারছে না। যদি আশেপাশের লোকজন জেনে যায় তাহলে সমস্যায় পড়তে হবে। আরিফ জানে এটা ঈশিতার কাজ, কিন্তু এখন এই পরিস্থিতিতে তার কী করা উচিত বুঝে উঠতে পারছে না। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দে আরিফ ভয়ের শিহরণে কেঁপে উঠল। তাকিয়ে দেখে দমকা হাওয়ায় দরজা লেগে গেছে। আরিফ ভাবল এই লাশটা এখানেই থাক। সে দেখবে এই লাশটি নিয়ে ঈশিতা কী করে। আর কেনই বা ঈশিতা অন্যদের ক্ষতি করছে? ও চাইলে তো আমাদেরও ক্ষতি করতে পারবে। কিন্তু কেন আমার এবং আমার বাবা মায়ের ক্ষতি সে করে না? আলমারি পুনরায় লাগিয়ে দিয়ে ঘুমের ভান ধরে শুয়ে আছে। এখনও আরিফের শরীর কাঁপছে। উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে চলছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে আরিফ চোখ বন্ধ করে ফেলে। ঈশিতা আরিফের কাছে এসে তাকে ডাক দেয়। আরিফ ঘুমের ভান করে থাকায় ডাকে সাড়া দেয় না। খানিক ঝাঁকিয়ে নিশ্চিত হলো আরিফ সত্যি ঘুমিয়েছে কিনা। ঈশিতা ধীর পায়ে আলমারি খোলে সোহেলের লাশ বের করে। আরিফ চোখ হালকা খুলে রেখে সব দেখছিল। ঈশিতা সোহেলের লাশটাকে টানতে টানতে বেলকনিতে নিয়ে যায়। হাতে একটা ধারালো ছুরি দিয়ে সোহেলের চোখ তুলে ফেলে। আরিফ সব চাক্ষুষ করছিল। ঈশিতা এই চোখ দিয়ে কী করবে? আরিফের ঢের মনে আছে তাদের বাড়ির কেয়ারটেকারের লাশ যখন পুলিশ উদ্ধার করেছিল,
তখন তার ওই দুই চোখ তুলে নেওয়ার অবস্থায় পায়। আবার যখন সিয়াম ভাইয়ের লাশ পেয়েছিল তখন তার মাথাটাই ছিল না। হয়তো সিয়াম মির্জারও চোখ উঠিয়ে নেওয়া হয়েছিল। তাছাড়াও সেদিন দরজার ছিদ্র দিয়ে দেখা লাশটারও চোখ ওঠানো অবস্থায় ছিল। আরিফ বেশ আতঙ্কিত হয়ে যায়। ঈশিতা এই চোখ দিয়ে কী করে, আজ যেভাবে হোক বের করতেই হবে। চোখ ওঠানোর পর ঈশিতা পুনরায় আরিফের কাছে পর্যবেক্ষণ করে। আরিফকে ঘুমিয়ে থাকতে দেখে আবার লাশটার কাছে যায়। চোখজোড়া এক থলেতে ভরে কাছে রেখে দেয় ঈশিতা। লাশটা টানতে টানতে পুনরায় আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। খানিক নীরবতা পালন করে স্বাভাবিকভাবেই আরিফকে ডেকে তোলে ঈশিতা। আরিফ এইবার জেগে ওঠে। ঘুমিয়ে পড়লে চলবে, রাতের ডিনার করবে না? আরিফ জেগে ওঠার ভঙ্গিতে ঘোরে টলতে থাকে। ঈশিতা সোহেল আইছে। আরিফের কথায় অস্থিরতার ভঙ্গিতে ঈশিতা এদিক সেদিক তাকায়। কই, সোহেল ভাই তো এখনো এলো না। আরিফ ঈশিতার কথায় উঠে ফ্রেশ হয়ে ডিনার করতে যায়। খাবার মুখে দিয়ে নামছে না। এখনও আতঙ্কিত হয়ে আছে আরিফ। ভেতরে ভেতরে ভীষণ উত্তেজনা কাজ করছে। ঈশিতা স্বাভাবিকভাবেই খাওয়া শেষ করে ঘরে চলে আসে। রাত তখন গভীর। আরিফ চোখ বন্ধ করে শুয়ে আছে। আজ ঘুমিয়ে গেলে চলবে না। যেভাবেই হোক বের করতে হবে এই মৃত মানুষের চোখের রহস্য। রাত তখন 1:30। হঠাৎ আরিফ খেয়াল করে ঈশিতা চুপিসারে বিছানা থেকে উঠে যাচ্ছে। অন্ধকার ঘরে হালকা চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। সেই আলোয় দেখতে পায় ঈশিতার উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। 5 ফুটের মেয়েটা নিমেষে 8 ফুটের উপরের উচ্চতায় পৌঁছে গেছে। আলমারি খুলে সোহেলের লাশ বের করে 2 হাতে অনায়াসে তুলে ফেলেছে। তাহলে কি ঈশিতা কোনো মানুষই নয়? আরিফের সারা শরীরে ঘামের স্রোত বয়ে যাচ্ছে। উত্তেজনায় হৃদস্পন্দন কেঁপে উঠেছে। চোখজোড়া কাঁপছে দৃশ্য দেখে। চোখের থলেটা হাতে নিয়ে ঈশিতা একবার আরিফের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আরিফ আলতো করে চোখ বন্ধ করে ঘুমের ভান করে। সোহেলের লাশ আর চোখের থলে হাতে নিয়ে ঈশিতা সর্তপণে বেরিয়ে পড়ে মির্জা বাড়ি থেকে। আরিফ লুকিয়ে ঈশিতাকে অনুসরণ করতে থাকে। মির্জা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো বাড়ি। ঘন জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে ঈশিতা। জঙ্গলের এক কিনারে সোহেলের মৃত শরীর ফেলে দিয়ে এদিক সেদিক তাকিয়ে আবার পথ চলতে থাকে ঈশিতা। আরিফ না থেমে ঈশিতাকে অনুসরণ করে যাচ্ছে। আরিফের একটাই উদ্দেশ্য, আজ যেভাবে হোক এর রহস্য বের করতেই হবে। পুরনো বাড়ির সামনে আসতেই থমকে দাঁড়ায় ঈশিতা। আরিফ বাড়িটার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। এই বাড়িটা সেও আগে দেখেছে। অনেক চেনা পরিচিত বাড়ি এটা। হঠাৎ সেই রাতের স্বপ্নের কথা মনে পড়ে যায় আরিফের। আরে হ্যাঁ, এটা তো সেই বাড়িটা। ঈশিতার ডানে বামে তাকিয়ে সদর দরজা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে। আরিফ দেরি না করে তার পেছন পেছন বাড়িতে প্রবেশ করে। ঈশিতা একটা তালাবদ্ধ ঘর পুরনো একটা চাবি দিয়ে খুলে ফেলে। আবারও সাবধানের সাথে এদিক সেদিক তাকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আরিফ ধীর পায়ে ঘরের দরজার কাছে আসে। দরজাটা আলগা হয়ে আছে। দরজার ফাঁক দিয়ে তাকাতেই আরিফের চোখ ছানাবড়া হয়ে যায়। আরিফ দেখে ঈশিতার সামনে কফিনবদ্ধ দুটি লাশ পড়ে আছে। কফিনের পাশে বসে ঈশিতা বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে কফিন দুটি খুলল। বেশ দুঃখিত লাগছে তাকে। আরিফ আড়াল থেকে সব চাক্ষুষ করছিল। কফিনের সামনে হাঁটু গেড়ে বসে অঝোর কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। খানিক বাদে কফিন থেকে দুটি লাশ বের করে ফ্লোরে শুয়ে দিল। আরিফ অবাক দৃষ্টিতে সব দেখছে। লাশ দুটির মুখ অনেক চেনা। এর আগেও তাদের দেখেছে সে। তবে কি সেই স্বপ্ন সত্যি ছিল? আরিফ ঘামতে শুরু করেছে। বাম হাত দ্বারা ঘাম মুছে যাচ্ছে বারবার। তবে কি স্বপ্নে দেখা সেই বাচ্চা মেয়েটা ঈশিতা নিজেই? যদি ঈশিতার সেই ছোটবেলার ঈশিতার বাবা মা মারা যায়, তাহলে এতদিন পর্যন্ত লাশ পচে যায়নি কেন? আরিফের চোখে মুখে চিন্তার ছাপ পড়ে গেছে। ঈশিতা তার সঙ্গে নিয়ে আসা সোহেলের চোখের থলে বের করে। কফিনের পাশে থাকে একটা লাল রঙা বাক্স হাতে নিয়ে অট্ট হাসিতে মেতে ওঠে। বক্স খুলে ভেতরে আরও কয়েক জোড়া চোখ বের করে। আরে, ঈশিতার কাছে তো আরও অনেকগুলো চোখ আছে দেখছি। এই চোখ দিয়ে কী করে? আমাকে এর রহস্য বের করতে হবে। আরিফ নিজ মনে ভাবছে। লাল রঙা বক্সটাতে সোহেলের চোখ রেখে দিয়ে পুনরায় অট্ট হাসিতে মেতে উঠেছে ঈশিতা। মায়াবী মুখখানা নিমিষেই কত ভয়ানক হয়ে গেছে। চুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে। চোখের চাহনি ভয়ানক আকার ধারণ করেছে। কিন্তু তার উচ্চতা এখন স্বাভাবিক আছে। ভাঙা ঘরের কোনো কিছু মোমবাতি জ্বালিয়ে দেয় ঈশিতা। মনে হচ্ছে আগে ওইটা করেছে, সব প্রণালী প্রস্তুত আছে সেখানে। এইবার ঈশিতা জোরে জোরে বলতে থাকে,
আমি এর প্রতিশোধ নিব। আমাকে যারা এতিম করেছে আমি তাদের কাউকে ছাড়ব না আমি। আকাশে মেঘের গর্জন, বাইরে থেকে দমকা হাওয়া ভাঙা বাড়ির ভিতরে তাণ্ডব চালাচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। ভয়ে আরিফের গলা শুকিয়ে গেছে। এমন তাণ্ডবেও মোমবাতিগুলো নিভছে না। এসি তার চারিধারে মোমবাতিগুলো বসিয়ে দেয়। নিজে মাঝখানে বসে লাল রঙা বক্সটা সামনে রাখে। মুখ থেকে এক নাগাড়ে অদ্ভুত অচেনা বাক্য উচ্চারণ করতে থাকে ঈশিতা। আবহাওয়া যেন আরও বেশি ভুতুড়ে হয়ে যাচ্ছে। গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে আরিফের অন্তর। ঈশিতা বাক্যগুলো পাঠ করে চলেছে এক নাগাড়ে। খানিক বাদে ঝড় আরও প্রবল বেগে বইতে থাকে। পুরনো পিলার ঝাপটে ধরে আরিফ কাঁচোমাচো মুখে বসে আছে। ঘরে কারো উপস্থিতি টের পেয়ে আরিফ নিজেকে লুকিয়ে ফেলে। কেউ জোরে জোরে পা ফেলে ভাঙা বাড়িতে ঢুকছে। তার ভয়ঙ্কর পায়ের শব্দে পুরো বাড়িটা থরথর করে কাঁপছে। ঈশিতার সামনে এক বীভৎস চেহারা লোক হাজির হয়। বেশ লম্বা লোকটা। গা থেকে পচা গন্ধ আসছে। লোকটার চেনা মুখ আগেও কি দেখছে আরিফ? লোকটার চেহারা স্বপ্নে দেখা বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকটার মতো। লোকটার আগমনে ঈশিতার মুখের কোণে হাসি ফুটে ওঠে। যদি স্বপ্ন সত্যি হয় তাহলে তো ঈশিতার বাবা মাকে এই লোকটা মেরেছে। কিন্তু ঈশিতার হাবভাবে তো বোঝা যাচ্ছিল এই লোকটা তার অনেক কাছের কেউ। লোকটার লালচে আভার নেয় চোখ জোড়া ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা মায়াবী চাহনিতে লোকটার দিকে তাকিয়ে মুচকে হাসছে। লোকটাও ঈশিতাকে দেখে মুখের কোণে হাসির ফলক সৃষ্টি করেছে। বেশ খানিকক্ষণ দুজনের দৃষ্টি আদান প্রদান করে। কেমন আছো প্রিয়তম? লোকটার কণ্ঠ কেমন অদ্ভুত রকমের। তার থেকে অবাকের বিষয়, ঈশিতাকে প্রিয়তমা বলার কারণ কি? কে এই লোকটা? আরিফের মুখে চিন্তার ভাঁজ পড়েছে। ঈশিতা অদ্ভুত লোকটাকে দুই নয়ন ভরে দেখতে থাকে। তোমার ছাড়া কিভাবে ভালো থাকবো আমি বলো? তোমাকে এই নিষ্ঠুর অভিশাপ থেকে মুক্ত না করা অবধি ভালো নেই আমি। ঈশিতার চোখের কোণে সামান্য পানি জমে গেছে। অদ্ভুত লোকটা ঈশিতার সামনে নিজেকে উপস্থাপন করলেও কেন জানি কাছে যেতে অনিচ্ছুক। তবে কি তাদের পূর্বে কোনো গভীর সম্পর্ক ছিল? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আরিফের মাথায়। কি ঘটতে চলেছে কিছু বুঝতে পারছে না সে। হঠাৎ আরিফ খেয়াল করলো ক্রমশ দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দেহ নীলবর্ণ হয়ে যাচ্ছে। ঈশিতা আগে নেই এখনো মুখ থেকে অনবিরত বাক্যগুলো বলেই চলেছে। খানিক বাদে চোখগুলো হাওয়ায় ভাসতে থাকে। অবাকের বিষয়গুলো ধীরে ধীরে নীলবর্ণ ধারণ করেছে। চোখের বদলে সেগুলো নীল বৃত্তের আভার ন্যায় ভাসমান হয়ে দাঁড়িয়ে থাকা লোকটার সামনে। হুট করে নীল বৃত্তগুলো দ্রুত বেগে লোকটার দেহের মধ্যে প্রবেশ করে। লোকটা কারেন্টের শক খাওয়ার মতো ভঙ্গিতে কেঁপে ওঠে। ঈশিতার বচনভঙ্গি দ্রুত হতে থাকে। সেই সাথে জোরে জোরে বাক্য জপ করতে থাকে। লোকটা মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। হঠাৎ পাশে পড়ে থাকা কফিন হতে আলোর রোশনি বের হতে থাকে। আলোর রোশনিগুলো পড়ে থাকা লোকটার সারা দেহ আলোকিত করে ফেলেছে। আরিফ চোখ বড় বড় করে সব দেখছিল। লোকটার অবচেতন দেহ শূন্যে ভাসতে থাকে। ধীরে ধীরে ভাসমান অবস্থা থেকেই লোকটার অগ্নিশিখার মতো চোখগুলো খুলে যায়। মুখে বিকট হাসি। আরিফের হৃৎস্পন্দন বাড়তে থাকে। বুক থরথর করে কাঁপছে। ঈশিতার মুখের বচন থেমে যায়। সেও হাসিময় মুখে লোকটার দিকে তাকায়। আর মাত্র 15 জোড়া চ্যান্ত চোখ হলে আমি আবার তোমাকে ফিরে পাবো। মায়াবী হাসি দিয়ে ঈশিতা লোকটাকে উদ্দেশ্য করে বলতে থাকে। পুনরায় লোকটার দেহ নিস্তেজ হয়ে যায়। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায় দেহখানি। ঈশিতা হাতের নরম স্পর্শে লোকটার মাথায় হাত বুলিয়ে দেয়। নিথর দেহের কপালে চুমো এঁকে দিয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে ঈশিতা। তার মানে এই লোকটার এখন কোনো অস্তিত্ব নেই। সে কি শুধুই মরা লাশ? আরিফের মাথা চিনচিন করছে। হঠাৎ দেয়ালের দিকে চোখ পড়তেই আরিফ চমকে ওঠে। দেয়ালে একটা ফ্রেমে ফ্যামিলি ছবি কাত হয়ে আছে। সেখানে স্পষ্ট ঈশিতাকে দেখা যাচ্ছে। সাথে এই লোকগুলো সবাই। ছবিতে দাঁড়ানোর ভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ঈশিতা এবং এই অদ্ভুত লোকটা অনেক কাছের কেউ। কোথাও ঈশিতার স্বামী নয়তো এই লোকটা। আরিফের চোখের সামনে এসব অদ্ভুত ঘটনা ঘটছে। ঈশিতা সব আগের জায়গায় রেখে দিয়ে ফিরতে প্রস্তুত নিচ্ছে। আমার এখান থেকে বের হতে হবে মনে মনে বলে আরিফ বাড়িটি থেকে বের হতে অগ্রসর হয়। অন্ধকার হওয়ায় হঠাৎ কিছুর সাথে হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে যায়। তার পদঘাতে জোরালো শব্দ হয়। ঈশিতা বুঝতে পারে এখানে সে ছাড়াও অন্য আরেকজন আছে। দ্রুত ঈশিতা আরিফের কাছে চলে আসে। আরিফ, তুমি এখানে কি করছো? ঈশিতার কণ্ঠে নিমিষেই আরিফের দেহ থেকে প্রাণ চলে যাওয়ার মতো অনুভূতি পায়। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশিতার পানে তাকানো যাচ্ছে না। ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছে তার চাহনি। রাগান্বিত ভঙ্গিতে আরিফের পানে এগিয়ে আসছে ঈশিতা। আরিফ বুঝতে পারছিল তার সাথে খারাপ কিছু হতে চলেছে।
সে উঠে দাঁড়াতে চেয়েও ব্যর্থ হয়। ঠিক কাছাকাছি এসে ঈশিতা অগ্নির দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে থাকে। ঈশিতা, আমার কথাটা আগে শেষ করতে দাও, তারপর আমার সাথে যা ইচ্ছে করতে পারবে। ঈশিতা আরিফের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তুমি অনেক কিছু জেনে ফেলেছ আরিফ। আরিফ ঈশিতাকে তার শেষ কথাগুলো শুনতে অনুরোধ করে। ঈশিতা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে আরিফের গায়ের রক্ত হিম হয়ে আসছে, চুলগুলো এলোমেলোভাবে উঠছে, চোখের নিচে রক্তিম চিহ্ন ফুটে উঠেছে, ঠোঁটে ভয়ানক হাসির ফলক। পরিবেশটাও কেমন বেশি ভুতুড়ে হয়ে গেছে। বাতাসের ঝাপটায় আরিফের দেহের লোম দাঁড়িয়ে গেছে। ঈশিতা, তোমার আসল পরিচয় কি? ওই লোকটা কে হয় তোমার? আর কেনই বা মানুষকে হত্যা করে তাদের চোখ উঠিয়ে নিচ্ছ? ঈশিতার মুখে বিকট হাসি। নিমিষেই পরিবেশ যেন দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিজলির ঝলকানির মাঝে ঈশিতার সাদা রঙের ফ্রকে পড়তে যেন আরও অশরীরের মতো চেহারা ফুটিয়ে উঠেছে। শুনবি তাহলে আমার গল্প? আরিফ বিনয়ের সাথে মাথা ঝাঁকায়। ঈশিতার জীবনে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিতে শুরু করে। সালটা 2008 সাল। আমার বাবা মায়ের সাথে এই বাড়িতে থাকতাম। আমাদের সাথে মায়ের বড় বোনের ছেলে, অর্থাৎ আমার খালাতো ভাই থাকতো। ওর নাম ছিল সাইদ। ছোটবেলায় খালা মারা যাওয়ার পর খালু আরেকটা বিয়ে করেন। তারপর আমার মা সাইদকে আমাদের কাছে নিয়ে আসেন। বেশ লম্বা চওড়া ছিল ছেলেটা, আমার থেকে 5 বছরের বড়। ওর সাথে শৈশব বেশ ভালোই কেটেছে। ঝগড়াঝাঁটি, মারামারি, দৌড়াদৌড়ি, খুনসুটিতে মেতে থাকতাম দুজনে মিলে। সাইদ ভাইয়া এসএসসি পরীক্ষা দেবে, আর আমি তখন পঞ্চম শ্রেণীর সমাপনের জন্য প্রস্তুত নিচ্ছিলাম। একসাথে স্কুল হওয়ায় দুজনে একসাথে যেতাম আবার ফিরতাম। একদিন রাস্তা দিয়ে দুজনে বাসায় ফিরছিলাম। হঠাৎ চোখ পড়ে রাস্তার পাশে একটা ছেলে একটা মেয়েকে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে ভালোবাসি বলছে। আমারও ভীষণ শখ হলো। সাইদ ভাইয়া আমার মুখ ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। ঈশিতা, এসব কি দেখছি? তুই এখনো অনেক ছোট। আমি সাইদ ভাইয়াকে বললাম, ভাইয়া, আমিও তো তোমাকে ভালোবাসি। সেদিন না বলেছিলে তুমিও আমাকে ভালোবাসো? তাহলে আজ তুমি আমাকে একটা ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে এটা বলবে? সেদিন আমার কথা শুনে সাইদ ভাইয়া ভ্রু কুঁচকে তাকায়। আমিও ওর রাগী চাহনি দিকে আর কথা বাড়ালাম না। বুঝিনি সাইদ ভাই আমাকে বোন হিসেবে ভালোবাসে বলেছিল। দুজনে মিলে বাসায় ফিরলাম। রাতের ডিনারের সময় বাবা ডেকে নিয়ে যায়। খাবার টেবিলে বসে দেখি সাইদ ভাইয়া আমার দিকে তাকালো না। আমার বেশ খারাপ লাগছে। হয়তো কথাটা বলা আমার উচিত হয়নি। বাবা আমাদের বিষয়টা খেয়াল করে ভ্রু কুঁচকে তাকায়। ঈশিতা, কি হয়েছে মা? কি বলা উচিত বুঝে উঠতে পারছি না। ছোট মন এত কিছু বোঝার বয়সও হয়নি, তাই চুপচাপ খেতে থাকি। সাইদ কথা কাটিয়ে বাবাকে বলে, কই খালু, কিছুই হয়নি। অবশ্য আমার বাবা মা, সাইদ ভাই আর আমার বিয়ের ব্যাপারে আগে থেকে অটুট আছেন। খালাকে কথা দিয়েছিল মা আমার আর সাইদ ভাইয়ের বিয়ের জন্য। ছোটবেলা থেকেই দেখতাম বেশ কিছু লোক আমাদের এই বাড়িটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। বাবা সারাক্ষণ চিন্তায় থাকতেন, বিশেষ করে আমার মাকে নিয়ে। আমার মা অনেক সুন্দরী ছিলেন। যখন আমার বয়স 10 বছর, তখন একদিন আমার মা আমাকে ঘরে শুয়ে রেখে রান্না করতে ব্যস্ত হয়ে পড়েন। বাবা তার ব্যবসা সামলাতে বেশিরভাগ সময়ই শহরের বাইরে যান। সেদিনে একই ঘটনা ঘটে। সাইদ ভাইয়া এক্সট্রা কোচিং করতে গেছে। হঠাৎ আমার মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে পড়ি। ছোট ছোট পা ফেলে সামনে এগিয়ে যেতে থাকি। রান্নাঘরের পাশে ছোট একটা ঘর আছে। সেই ঘর থেকেই আওয়াজটা আসছে। পাশে যেতেই দেখি বেশ কয়েকজন লোক এসে সেখানে দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে উকি দিয়ে দেখি একজন লোক আমার মায়ের উপরে শুয়ে আছে। দুজনেই পোশাকবিহীন। ছোট মন তাই অত কিছু বুঝতাম না। মা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লোকটা জোর করে মায়ের সতীত্ব হরণ করছে। আমাকে সেখানে দেখেই একটা লোক আমার হাত ধরে টানতে টানতে অন্য ঘরে আটকে দেয়। হৃদয় ফাটানো চিৎকারে ভরে গেছে পুরো বাড়িটা, কিন্তু কেউ এগিয়ে আসছে না। এই ধুধু প্রান্তরে আসবেই বা কে? এই বাড়ি থেকে জনমানবের বসতি বেশ খানিকটা দূরে হওয়ায় আমাদের আর্তনাদ বাড়িটাতেই সীমাবদ্ধ থেকেছে। একটু পরে বাবা কাজ সেরে বাড়িতে পৌঁছাতেই লোকগুলো বাবাকে ধরে ফেলে। কেউ একজন রাগী কণ্ঠে বলতে থাকে, তোর তো অনেক দয়া মায়া, আমার একটু মায়া কইরা বাড়িটা লেখা দিলে কি হইতো? কণ্ঠটা অনেক চেনা পরিচিত, আগেও শুনেছি এই কণ্ঠ। হঠাৎ বন্দুকের গোলের শব্দে আমি ঘাবড়ে যাই। জানালার ফাঁক দিয়ে দেখি আমার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। বাবা মায়ের পাশে বসে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু লোকটা কোনো কথা শুনতে নারাজ। দ্বিতীয়বার গুলির শব্দ হতেই আমি চিৎকার দিয়ে উঠি। দেখলাম আমার বাবার বুক ভেদ করে দিয়েছে।
বাবার নিথর দেহ মায়ের লাশের পাশে পড়ে আছে। খানিক বাদে দরজা ঠেলে সাইদ ভাইয়া ভিতরে প্রবেশ করে ঘটনা চাক্ষুষ করে। সব দেখে অবাক হয় যখন খুনির জায়গায় নিজের বাবাকে দেখে। হ্যাঁ, আমার খালু আশরাফ মোল্লাই মেরেছিল আমার বাবা মাকে। বাবা, তুমি এটা কি করলে? তুমি খালা খালুরে খুন করেছো। আমি তোমায় ক্ষমা করব না। আশরাফ মোল্লা খানিক হেসে বলে, সাইদ, এই সম্পত্তি তোর হবে, তাই তুই শুধু শুধু ভাবিস না এসব নিয়ে। ভালো থাকতে গেলে টাকা প্রয়োজন, বুঝলি? কিন্তু সাইদ ভাই কোনো কথা শুনতে প্রস্তুত নয়। সে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজ পিতার দিকে। ওই যা, ওদের দুজনকে ঘরে আটকে রাখ। কিছু খেতে দিবি না, পরে এমনিতেই বুঝতে পারবে। আর ভোর হওয়ার আগেই মেয়েটাকে মেরে সব লাশ নদীতে ফেলে দিয়ে আসবে। আমি আবার অবুঝ শিশুদের হত্যা করি না। আমাদের দুজনকে ধরে একটা ঘরে আটকে রাখে। নিজের ছেলে বলে সাইদকে মারিনি, তার সাথে আমাকেও। সারা রাত দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। সাইদ আমার হাত শক্ত করে ধরে রইল। ঈশিতা, তুই কাঁদিস না। কথা দিচ্ছি, এই যে তোর হাত ধরেছি, আর ছাড়বো না। তোকে সারা জীবন আগলে রাখবো আমার বুকের ভেতরে। আমি এক নাগাড়ে কাঁদতে থাকি। রাত তখন গভীর। জানালার গ্রিল অনেক কষ্টে সাইদ ভাইয়া খুলে ফেলে। আমার হাত শক্ত করে ধরে শেষ শক্তি দিয়ে দৌড়াতে থাকি। আমি আর পারছি না। সাইদ ভাই আমাকে কাঁধে উঠিয়ে দৌড়াতে থাকে। সেদিন জানি মানুষটার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবু আমাকে বাঁচাতে তার উদ্যমও দেয়। ছুটতে ছুটতে বেশ খানিকটা পর চলে এসেছি আমরা। রাস্তার পাশে একটা দোকানের বারান্দায় দুজনে গোটুসুটি মেরে শুয়ে থাকি। অনেক ক্ষুধা লেগেছে আমার। এত রাতে খাবার কোথায় পাই? সাইদ ভাই দোকানের ঝাঁপ অনেক কষ্টে খুলে ফেলে। আমরা দুজনে দোকানের ভেতরে ঢুকে পেট ভরে খেয়ে শুয়ে পড়ি। সকালে দোকানের মালিক দোকান খুলতে আমাদের পায়। সাইদ ভাইকে অনেক মারধর করে। আমি অনেক হাতজোড় করার পর তাকে ছেড়ে দেয়। আমাদের দুঃখের কথা দোকানদারকে বললে তার মায়া হয়। একটা এতিমখানায় পাঠিয়ে দেয় আমাদের। সেখানেই শুরু হয় আমাদের বেড়ে ওঠা। মাঝে মাঝে আমার মন খারাপ হলে গোলাপের পাপড়ি দিয়ে আমার আর ওর নাম লিখতেও সাইদ ভাইয়া। ফুল নিয়ে এসে হাঁটু গেড়ে বসে ভালোবাসি বলেছে কতবার রাগ ভাঙাতে। সে পড়াশোনায় অনেক মেধাবী, তাই পড়াশোনা শেষ করে অল্প দিনে চাকরি পেয়ে যায়। তখন আমি সুন্দর এক মেয়েতে পরিণত হয়েছি। এতিমখানার সবাই জানতো আমরা দুজন দুজনকে পছন্দ করি। বেশ ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হলো আমাদের। ছোট্ট সংসার আমাদের। ঢাকার মধ্যে একলা ফ্ল্যাট নিয়েছি, সংসার শুরু সেখানে। এভাবে দিন কাটছিল আমাদের। হঠাৎ একদিন সাইদ হাঁপাতে হাঁপাতে অফিস থেকে বাসায় ফিরে। কি হলো তোমার? হাঁপাচ্ছ কেন এভাবে? এসিতা, আমার বাবা আমাকে চিনে ফেলেছে। সে এখন বেশ বড় বিজনেসম্যান। আমাদের অফিসে কাজের অর্ডার দিতে এসে আমার সাথে দেখা হয়েছিল। জানি না কিভাবে আমাকে চিনে ফেলেছে। আতঙ্কিত চাহনি দেখেই বোঝা যাচ্ছে সাইদ বেশ ঘাবড়ে আছে। আমি পানি এনে সাইদের হাতে দিলাম। গপগপিয়ে পুরো পানি খেয়ে ফেলল। তুমি চিন্তা করো না, এখন আইন আছে। আমরা আইনের সহায়তা নিতে পারি। সাইদ আমার কথাতে সম্মতি দিল। পরদিন আমরা থানায় গিয়ে কেস করলাম আশরাফ মোল্লার বিরুদ্ধে। এত বড় বিজনেসম্যানের নামে কেস হওয়াতে মিডিয়া বেশ উঠে পড়ে লেগেছে। আমরা যেন কেস করে আরও বিপদে পড়লাম। সেদিন রাতে হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। তড়িঘড়ি করে উঠে দরজার সামনে যায়। হয়তো সাইদ অফিস থেকে বাসায় ফিরেছে। দরজা খুলতে জনপনেরও লোক হুড়হুড় করে ঘরে প্রবেশ করে। ভিড় ঢেলে সামনে এগিয়ে আসে আশরাফ মোল্লা। কি মায়া, এখনও আমার উপরে তোমার রাগ আছে দেখতেছি। কথায় আছে, সুখে থাকতে ভূতে কিলায়। কথাটা দেখতেছি আজ মিল্লা গেছে গা। আমার চুলের মুঠি শক্ত করে ধরে বার কয়েক ঝাঁকুনি দিয়ে ফ্লোরে ফেলে দেয়। সোফায় বসে সাইদের জন্য অপেক্ষা করতে থাকে সে। খানিক বাদে সাইদ অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। বাবা, তুমি এখানে? কেন আব্বা, আমি কি তোমাগো বাসায় আইতে পারি না? পোলার বাসায় বাপে আইব, এত অবাক হওয়ার কি আছে? কথা শেষ হতেই সাইদ কোমর থেকে রিভলভার উঁচিয়ে ধরে। ভালোই ভালোই এখান থেকে চলে যাও, না হলে ভালো হবে না কিন্তু। আশরাফ মোল্লা বিকট হাসি দিয়ে বলল, তাইলে যেইটা শুনছি মিলে গেল। তুমি মাফিয়া দলের লিডার শুনছিলাম, এখন দেখতেছি সত্যি। হ্যাঁ বাবা, তোমার ছেলে আমি। তাই ভুলে যেও না, তোমার শরীরে যে রক্ত আমার শরীরে একই রক্ত। তাদের কথা আমার মাথার ওপর দিয়ে গেল। সত্যিই কি সাইদ মাফিয়া কিং? আমি তো জানতাম ও একজন সৎ চাকরিজীবী। সাইদ আমার দিকে বিনয়ের সাথে তাকিয়ে বলল, ঈশিতা, আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি কোনো চাকরি করি না।
এই দুনিয়ায় টাকা আর বাপ খালু ছাড়া আমার কোনো চাকরি নেই, তাই এই পথ বেছে নিতে হয়েছে আমার। সাইদের প্রতি ঘৃণা হচ্ছিল আমার। নিজের পিতা আর নিজের মধ্যে কী পার্থক্য আছে এখন তার মধ্যে। হঠাৎ একজন পেছন থেকে এসে আমার মাথায় পিস্তল ঠেকায়। রিভলভার নিচে ফেলো, নাইলে তোর প্রাণের বোরে মাইটা দিব। সাইদ শর্তপণে রিভলভার নিচে ফেলে দেয়। প্রচুর মারধর করে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয় সাইদকে। অচেতন অবস্থায় শুয়ে আছে সাইদ। আশরাফ মোল্লা পাশের ঘরে চলে যায়। কিছু লোক আমাকে কাবুক চাহনিতে দেখতে থাকে। হিংস্র হায়নার ন্যায় আমার দিকে অগ্রসর হতে থাকে। ঝাঁপিয়ে পড়ে আমার সতীত্ব হরণ করতে। সেই শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করছি। তখন হঠাৎ সাইদ আমার চিৎকারে জেগে ওঠে। রিভলভার উঁচিয়ে গুলি ছুটতে থাকে। আশরাফ মোল্লার বুক ঝাঁঝরা করে দেয়। হঠাৎ আমার দিকে তাক করে কেউ গুলি ছোড়ে। সাইদ আমাকে বাঁচাতে নিজের বুক পেতে দেয়। সারা শরীরে রক্তের বন্যা ভেসে যাচ্ছে, তবু আমাকে শক্ত করে ধরে রেখে রিভলভার উঁচিয়ে গুলি ছুড়ছে। আমি ভয়ে কানে হাত দিয়ে রেখেছি। সব শেষ হয়ে যায়। সাইদ আমার কোলে লুটিয়ে পড়ে, মুখে রক্তের দাগ। আমি পাগলের মতো হাউমাউ করে কাঁদতে থাকি। কেউ শুনতে পায়নি আমার কথা। আমার কপালে শেষ রক্তিম চুমু এঁকে দিয়ে নিথর হয়ে যায় সাইদ। কথাগুলো বলে বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে ঈশিতা। সে আবার বলতে থাকে, কিন্তু আমি এত সহজে আমার ভালোবাসা হারাতে দিব না। তাই লাশ নিয়ে একজন তান্ত্রিকের কাছে যায়। তিনি আমাকে একটা বক্স আর 3টা কফিন দেন। বলেন 30 জোড়া জ্যান্ত চোখ এই বক্সে রাখতে। 10 জোড়া চোখ হলে সাইদের অশুভ আত্মা ফিরে আসবে কিছু সময়ের জন্য, আর বাকি 20 জোড়া আসলে ওর দেহে অশুভ আত্মা চিরদিন থেকে যেতে পারবে। আর এর জন্য আমাকে মানুষের তাজা রক্ত খেতে হবে আর মন্ত্র পড়তে হবে। আর এই কারণে আমি তন্ত্রশক্তি পাই। আমি কোনো সাধারণ মানুষ নই। আমি এই কাজটি সহজ করতে সিয়ামের সাথে বিয়ে করি। আমার রূপের মূর্ছনায় সবাইকে আমার ফাঁদে ফেলে হত্যা করে তাদের চোখ তুলে নিই। তোমাদের পরিবারের লোকজনের মায়ে পড়ে যায়, তাই তাদের কোনো ক্ষতি করি না। কিন্তু একদিন আমার উদ্দেশ্য সিয়াম জেনে যায়, তাই তাকেও হত্যা করতে বাধ্য হই আমি। আমি আমার সাইদের জন্য যা কিছু করতে পারি। ঈশিতার কথা শেষ হতেই আরিফ বুঝতে পারে আসল ঘটনা। সে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। তোমার এত বড় সত্যি গোপন রেখেছ, তুমি কি ভালো করেছ? ঈশিতা বিকট হাসি দিয়ে আরিফের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকায়। কোনটা ভালো কোনটা খারাপ আমি দেখব না। তোমার ভাইয়ের মতো তুমিও সত্যটা জেনে গেছো। আজ তোমার চোখ দিয়ে 16 জোড়া সম্পূর্ণ করব। বলেই কোমর থেকে ধারালো ছুরি হাতে নিয়ে আরিফের দিকে এগিয়ে আসতে থাকে ঈশিতা। আরিফ শোয়া অবস্থায় পেছন দিকে চলছে। ঈশিতার মুখে বিকট হাসি। আরিফের বেশ কাছে চলে এসেছে ঈশিতা। চোখ বন্ধ করে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই আরিফের কাছে। ঈশিতার সংস্পর্শে আসতেই আরিফের ধারকান দ্বিগুণ বাড়ছে। ছড়ি উঁচিয়ে আরিফের চোখ বরাবর নিয়ে এসেছে। নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করছে আরিফ, কিন্তু তার দেহ অবশ্যই আসছে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তাকে বেঁধে রেখেছে। চারিদিকে ভুতুরে আওয়াজ কানে আসে। মনে হচ্ছে অনেক মানুষ একসঙ্গে আর্তভরা ডাক দিচ্ছে আরিফকে। ঝড়ো হাওয়া বইছে বাড়িটি প্রতিটি কণায়। তবে কি আরিফের এটাই শেষ প্রহর? চোখের সামনে পুরনো স্মৃতিগুলো আবছা হয়ে ভেসে উঠেছে। বাবা মায়ের মুখখানা বড়ই মায়াবী লাগছে। চিৎকার দিতে চেয়েও সে আজ নির্বাক হয়ে গেছে। হঠাৎ কোনো অদৃশ্য শক্তি যেন হাওয়ার বেগে ঈশিতাকে শূন্যে ছেড়ে ফেলে। আরিফ নড়ে চড়ে বসে। ঈশিতা উড়ে গিয়ে দেওয়ালে প্রচণ্ড ধাক্কা খায়। ত্রন্ত মানবী ঈশিতার রূপ ক্রমশ ভয়ঙ্কর হতে থাকে। অগ্নিশিখার চাহনিতে আরিফের দিকে এগিয়ে আসে। ছুরি উঁচিয়ে তেড়ে আসে। সংস্পর্শে আসতেই আবারও অদৃশ্য শক্তির আবির্ভাব। পুনরায় ঈশিতা শূন্যে উড়ে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। কে তুই? আমি তোর সংস্পর্শে যেতে পারছি না কেন? আরিফের দিকে বজ্রকণ্ঠে বলতে থাকে ঈশিতা। রাগে ফুঁসতে থাকা ঈশিতার চোখ বড় বড় হয়ে গেছে। কিন্তু এগুলো কি হচ্ছে আরিফ কিছুই বুঝতে পারছে না। এই অদৃশ্য শক্তি কোথা থেকে এলো? জল্পনা কল্পনা করতে থাকে আরিফ। কিন্তু আগের থেকে বেশ সাহসী হয়ে উঠেছে সে। কারণ ঈশিতা তার সংস্পর্শে আসতেই পারছে না। আরিফ সেখান থেকে পালাতেও পারছে না। চারিদিকে দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। যেন এক ভয়ের কুয়োয় ডুবে আছে সে। ঈশিতা শূন্যে ভাসছে আরিফের চারিধারে। মুখে তার ভয়ঙ্কর হাসি, চোখে অগ্নিশিখা। ঈশিতার তন্ত্রশক্তি দিয়ে ঝড় আবারও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আরিফ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ ফ্লোরে নজর যেতেই সিয়াম ভাইয়ের সেই শেষ ডায়েরিতে চোখে পড়ে। বেশ চমকে ওঠে আরিফ। আরে, এই ডায়েরিতে তো মির্জা বাড়িতে থাকার কথা।
আমি তো সেখানে ডায়েরিটা রেখেছিলাম, তাহলে এখানে আসলো কেমন করে? আরও বেশি ঘাবড়ে যায় তার নিজের বাবা মায়ের খণ্ড বিখণ্ড লাশ দেখে। তার পাশেই বিবৎস অবস্থায় পড়ে আছে তার বাবা মির্জা হারুনুর রশিদ ও মা সালেহা বেগমের মৃতদেহ। তাদের চোখজোড়া উপড়ানো। আরিফের হৃদয় ফাটা চিৎকারে পুরো বাড়িটা উত্তল হয়ে পড়েছে। ঈশিতার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আরিফ। রাগে তার দেহে প্রতিটি শিরা ও উপশিরা রক্ত টগবগ করছে। ডাইনি, তুই এটা কি করলি? যে মা তোকে নিজের মেয়ের মতো আদর করেছে, তাকে মারতে একটু হাত কাঁপলো না তোর? যে বাবা তোকে সারা জীবন পুত্রবধূ হিসেবে রাখতে চেয়ে এক ছেলের মৃত্যুর পর অন্য ছেলের অমতে তোকে পুনরায় বিয়ে দেয়, সেই পিতাকে কিভাবে হত্যা করলি? ঈশিতা আরিফের কোনো কথাই কানে নিচ্ছে না। আমি হিংস্র, কারো প্রতি মায়া নেই আমার। আমার উদ্দেশ্য হাসিল করতে আমি যা খুশি করতে পারি। এই বলে ঈশিতা বিকট শব্দে হাসতে থাকে। আরিফ রেগে আগুন হয়ে উঠেছে। আরে ডাইনি, তুই কোন ভালোর কথা বলছিস? তোর ভালোবাসার মানুষ সাইদ যদি সত্যি পুনরায় জীবিত হতো, তবুও সে একটা খারাপ আত্মা হয়ে ফিরবে। এটা কিভাবে ভালো হতে পারে? ঈশিতা আরিফের দিকে ভ্রু কুঁচকে তাকায়। যেভাবেই ফিরুক, সে তো ফিরবে। প্রতিদিন একজোড়া চোখ দিলে ওর আত্মা 12 ঘন্টা আমার সাথে থাকে। 30 জোড়া চোখ পূর্ণ হলে সারা জীবন থাকবে। ভাবতে আশার ঝলক ফুটে উঠছে ঈশিতার চোখে। আরিফের নজর আবার সেই ডায়েরিটার দিকে পড়ে। হাওয়ার ঝাপটায় ডায়েরিটার পাল্টা উল্টে আছে। হয়তো ডায়েরিটা আরিফকে কিছু বলতে চাচ্ছে। আরিফ দেরি না করে দৌড়ে ডায়েরিটার কাছে যায়। দ্রুত ডায়েরিটা হাতে তুলে নেয়। রক্তিম কালি দিয়ে লেখা আছে, এসে তার সব থেকে বেশি পছন্দের জিনিস পুড়িয়ে দাও। আরিফ প্রচণ্ড ঘাবড়ে আছে। এখনও অনেক কিছু স্পষ্ট হয়ে আছে তার কাছে। আরিফের কাছে কেন ঈশিতা আসতে পারছে না? তার কোনো ক্ষতি কেন করতে পারছে না? সব কেমন তালগোল পাকিয়ে ফেলছে আরিফ। ঈশিতা আরিফের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হচ্ছে বারবার। হঠাৎ আরিফের পকেট থেকে এক উজ্জ্বলিত রশ্মি বের হতে থাকে। তখনই আরিফের মনে পড়ল সকালে ঘটে যাওয়া ঘটনা। সোহেলকে দাওয়াত দেওয়ার পর মুহূর্তে আরিফ বাজার করতে বের হয়। রাস্তায় হঠাৎ একটা অদ্ভুত ফকিরের সাথে দেখা হয় তার। হ্যাংলা পাতলা চেহারার লোকটা। মনে হচ্ছে বেশ কিছুদিন ধরে কিছু খেতে পায় না। আরিফ আগে থেকেই বেশ দয়ালু স্বভাবের, তাই লোকটার পরিস্থিতি দেখে বেশ মায়া হলো তার। পকেট থেকে কয়েক শত টাকা হাতে ধরিয়ে দিতেও নিতে অস্বীকার করেন লোকটা। এ কেমন ফকির রে বাবা, এতগুলো টাকা দিলাম তবুও নিল না। বিরক্ত হয়ে আরিফ বিড়বিড় করে বলছিল। তবুও সে লোকটাকে পুনরায় বলল, চাচা, কিছু না নিলেন, কিন্তু আমার সাথে বসে কিছু খেতে তো পারেনি। লোকটা লাজুক হাসি দিল। মুখের ভঙ্গিমা দেখে বোঝা গেল সে রাজি আছে। আরিফ লোকটাকে সাথে নিয়ে পাশেই একটা রেস্টুরেন্টে বসে। দুজনে পেট ভরে খেয়ে লোকটার হাতে পুনরায় টাকা দিলে সে নেয়। বিনিময়ে আরিফের হাতে একটা মাদুলি দেয় লোকটা। বিদায়বেলা বলেও দেয় এই তাবিজটি সবসময় তার সাথে রাখতে। তার মানে সেই লোকটার তাবিজ আজ আমাকে রক্ষা করছে। আর তাই ঈশিতা আমার সংস্পর্শে আসতে পারছে না। হঠাৎ ঝড়ের প্রচণ্ড ধাক্কায় আরিফ ছিটকে পড়ে যায়। পকেট থেকে অপ্রত্যাশিতভাবে তাবিজটিও ছিটকে পড়ে যায়। আরিফ প্রাণপণে তাবিজটি খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে তাবিজটি নেই। ঈশিতা এই সুযোগে আরিফকে শূন্যে ছেড়ে ফেলে দেয়। বেশ কয়েকবার এক দেয়াল হতে অন্য দেওয়ালে পালাক্রমে ছুলে ফেলে আরিফকে। হঠাৎ সাইদের কফিনের পাশে মুখ থুবড়ে পড়ে যায় আরিফ, সাথে পকেটে থাকা সিগারেট ও লাইটার। আরিফের হঠাৎ মনে পড়ে যায় ঈশিতার সব থেকে বেশি পছন্দের জিনিস তো তার ভালোবাসার মানুষ সাইদ। আরিফ লাইটার হাতে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। লাইটার জ্বালিয়ে ঈশিতার সামনে হাত উঁচিয়ে ধরে। ঈশিতার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠেছে। না আরিফ, তুমি এটা করতে পারো না। আমি তোমার ক্ষতি করেছি, তুমি আমায় যা খুশি করতে পারো, কিন্তু দোহাই, সাইদের কোনো ক্ষতি করো না। আরিফ ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবো ভেবেছ? আজ তোমার সব খেল খতম ঈশিতা। লাইটার কফিনের গায়ে ছোঁয়াতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পুরো বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়েছে। ভূকম্পনে ঘরের দেওয়াল ধসে পড়া শুরু করেছে। আরিফ দেরি না করে মা বাবার মৃতদেহের দিকে অগ্রসর হয়, কিন্তু ভূকম্পন এতটাই জোরালো যে আরিফের চোখের সামনে তার বাবা মায়ের লাশ পড়ে থাকা দরজার ছাদ ভেঙে পড়ে। আরিফ নিজেকে বাঁচাতে বাইরের দিকে ছুটে যায়। কফিনের আগুন নেভাতে ঈশিতার গায়ে আগুন ধরে গেছে। আজ আর ঈশিতার রক্ষা নেই। আজই বন্ধ হবে এই মৃত্যুর খেলা। স্পষ্ট হবে এই চোখের ভয়াবহ রহস্য। বাড়ি থেকে বের হতেই বিকট শব্দে পুরো বাড়িটা ধসে পড়ে। আরিফ ক্লান্ত দেহে মাটিতে এলিয়ে দেয়।
চোখ ভিজে আসছে বাবা মায়ের জন্য। আজ যে সে বড়ই একা, কেউ রইল না যে তার। বুক ফেটে চিৎকার আসছে তার। নির্বাক চাহনিতে তাকিয়ে আছে বিধ্বস্ত বাড়িটার দিকে। আজ 2024 সাল। এখনো আরিফ অগোছালো এলোমেলো চুলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই বাড়িটার দিকে। মির্জা বাড়িটাও বিধ্বস্ত প্রায়। আরিফের ঠিকানা এখন পথে ঘাটে, কিন্তু প্রতিদিন একবার হলেও সে মির্জা বাড়ি ও ভাঙা বাড়ির পাশে যাবেই। এটা যে তার নিত্যদিনের অভ্যাস। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়িটার দিকে। সে যে এখন মানসিক ভারসাম্যহীন। সিয়ামের একটা ভুলের জন্য তার পুরো পরিবারটা আজ শেষ। তাই কবি বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সমাপ্ত।